ইহুদি পরিবার মারা যাওয়ার পর তাদের বাড়ি থেকে চুরি যায় একটা ওয়াইন বক্স। এরপর পুলিশে তদন্ত করলে বক্সের সাথে পায় একটা ভয়ঙ্কর দেহ। সময়ের সাথে এই বক্স যতবার হাত পাল্টায় ততবার নিয়ে আসে মৃত্যুর অশনি সঙ্গে। লোকে বলে এই বক্স নাকি আসল জীবনেও রয়েছে। অমাবস্যার রাতে সবার অজান্তে সেদিন কাকে দাফন করা হয়েছিল। প্রতি রাতে রঞ্জনের বাড়ির ছাদে কে হেঁটে বেড়ায়। একটা অসাধারণ গল্প আর মাথা নষ্ট করা এন্ডিং নিয়ে আজকের মুভি এজরা। আজ সকালে কোচির ইহুদি ধর্মযাজক মসি রোহনোভিচ মারা গেছেন। শতাব্দী আগে যখন সব ইহুদি দেশ ছেড়ে চলে যায় তখন মসি এইখানেই থাকার সিদ্ধান্ত নেয়। তাই দেখতে গেলে তিনি কোচির শেষ ইহুদি বংশধরদের একজন। তাই শেষ কৃতকর্মের জন্য বেশ গণমান্য ব্যক্তিরা উপস্থিত রয়েছে। ওনার দেহ নিয়ে যাওয়ার সময় সেইখানে উপস্থিত ছিল মুসা, যে অবশ্য এসছে কিছু দুর্লভ জিনিস চুরি করতে। বাজারে বিক্রি করলে সেগুলোর ভালো দাম পাওয়া যায়। অবশ্য ওর ব্যবসা এটাই, প্রাচীন অ্যান্টিক জিনিস বিক্রি করা। মুসার নজর যায় একটা বহু পুরনো ওয়াইন বক্সের দিকে। সবার অনুপস্থিতিতে সে এটাকে নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যায় মুসা দোকানের হিসেব সেরে তার সাগরে থেকে দোকান বন্ধ করতে বলে বাড়ি ফিরে যায়। সেবাস্টিয়ান এইটার জন্যই তো অপেক্ষা করছিল। বন্ধু শামসুলকে ফোন করে মদ আনতে বলে বসলো ওয়াইন বক্সটা নিয়ে। ওটা বিক্রি করলে ভালোই দাম পাবে। বক্সটার উপর কি সব লেখা ঠিক বোধগম্য হলো না, কিন্তু জিনিসটা বড় অদ্ভুত। আচমকা ঘরের পরিবেশ দম বন্ধ হয়ে ওঠার সাথে পাশের আয়নাটা বিভৎস আওয়াজ করে ভেঙে যায়। একটা চাপা ঘুমানির আওয়াজ আসছে ওয়াইন বক্সের ভিতর থেকে। শুরু হলো একের পর এক অলৌকিক কাণ্ড। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে আসলে তখনই পরের দিন সকালে পুলিশ এসে মুসাকে জেরা করলো। ডাকাতির কোনো চিহ্ন নেই, দরজা ভিতর থেকে বন্ধ, আর মেইন গেটের চাবি ছিল মুসার কাছে। অফিসার সাফির আহমেদ বডি দেখে আঁতকে উঠল। এমন ভয়ানক মৃত্যু আজ অব্দি কারো দেখেনি। ওয়াইন বক্সের উপর রাখা সেবাস্টিয়ানের ফোন থেকে লাস্ট কল শামসুলের কাছে গেছিল, তাই ওকে দিয়েই জেরা শুরু করলো। কিন্তু বেচারার থেকে তেমন সন্দেহজনক কিছু না পেলে ছেড়ে দেওয়ার সাথে কেসের তদন্ত চলতে থাকে। অন্যদিকে আমরা দেখি এক দম্পতি রঞ্জন ম্যাথিউ আর প্রিয়াকে। তাদের লাভ ম্যারেজ হলেও প্রিয়ার বাড়ির লোক অবশ্য বিয়েতে মদত দেয়নি, কারণ রঞ্জন খ্রিস্টান। তাই বিয়ের 15 বছর পরেও প্রিয়ার বাবা মা তাদের বাড়িতে তেমন আসেনি। রঞ্জনের কাজে প্রমোশন হওয়ায় তাকে মুম্বাই থেকে কোচি পাঠানো হচ্ছে। প্রিয়া ছোট থেকে মুম্বাইতেই বড় হয়ে ওঠা, তাই অজানা জায়গায় শিফট করতে ওরই প্রবলেম বেশি। রঞ্জনের কাজটা কিন্তু বাকিদের মতো নয়, কারণ ও রেডিও অ্যাক্টিভ ওয়েস্টেজ ট্রান্সপোর্টের দায়িত্বে আছে। সাউথ ইন্ডিয়ায় 3টে মেন কেন্দ্র, টাইগা, কালাপাক্কাম আর কুদানকুলাম। এই পারমাণবিক কেন্দ্র থেকে যত র মেটেরিয়াল বেরিয়ে আসে সেগুলো থেকে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, তাই কোচিতে এমন একটা কমন হাব রেডি করা হয়েছে যেটার দায়িত্বে সম্পূর্ণরূপে থাকবে রঞ্জন। এই কাজে একটু অসাবধানতা হলেই পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে, তাই সিকিউরিটি অনেক টাইট। এবং কোচির যে হাব রয়েছে সেখানে রঞ্জনই একমাত্র লোক যার কাছে মেইন কন্ট্রোল সিস্টেম অ্যাক্সেস করার অনুমতি আছে। অবশ্য এলাকার লোকজনের এই বিষয়ে এত ধারণা নেই, তাই হাবের বিরুদ্ধে ছোটখাটো ধর্মঘট লেগেই থাকে। তবে চিন্তা নেই, কারণ এসিপি সাফির আহমেদ রঞ্জনের সিকিউরিটির জন্য আছে। কাল বেলার দিকে কোম্পানির গেস্ট হাউস ছেড়ে রঞ্জন একটা বাংলোতে শিফট করেছে। এত বড় বাংলোয় প্রিয়া একা থাকবে, তাই কাজের দিদি রিমাকেও সঙ্গে এনেছে। প্রিয়ার এখানে করার মতো কিছুই নেই, ফলে পুরনো ইচ্ছেটা জেগে উঠলো। একসময় ইন্টেরিয়ার ডিজাইন অনেক করেছে, অ্যান্টিক জিনিস নিয়ে ওঠা বসা একসময় ভালোই ছিল, তাই বাংলোকে নতুন করে সাজাতে চাইলে রঞ্জন বাধা দিল না। সকালে যখন জকিং করতে বেরিয়ে দেখা হলো প্রতিবেশী কর্নেল নাম্বির সাথে। সে পোস্ট কুকুরটাকে নিয়ে বেরিয়েছে। প্রিয়ার কুকুর খুব পছন্দ, তাই আলাপের মাঝে ওর সাথেই সময়টা বেশিক্ষণ কাটলো। নাম্বির রঞ্জনদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানিয়ে বিদায় দেয়। অফিস যাওয়ার পথে রঞ্জন ফোন করে তার সবথেকে কাছের মানুষ ফাদার স্যামুয়েলকে। তিনি রঞ্জনের অভিভাবক তুল্য। কোচিতে এই বাংলোর ব্যবস্থা উনিই করে দিয়েছেন। এখন চার্চের কাজে আটকে পড়েছেন, তাই সব মিটিয়ে তিনি রঞ্জনের বাড়ি আসবেন। এদিকে প্রিয়া শহরের বিভিন্ন দোকান ঘুরে অবশেষে পৌঁছলো মুসার দোকানে। ওর কাছে বেশ কয়েকটা অ্যান্টিক জিনিস কিনে ফেরার সময় হঠাৎ নজর পড়লো ওয়াইন বক্সটার দিকে। এক দেখাতেই ভালো লেগে যায়, তাই ওটাকে বাড়ি আনলো। সন্ধ্যায় রঞ্জন তখনও ফেরেনি। বক্সটা নিয়ে এক অদ্ভুত মোহর মধ্যে হারিয়ে গেছে প্রিয়া। সেটাকে কোনো রকমে খুলে মাঝের লক্ষ্য রাখতেই ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে বেরিয়ে গেল। ওটার ভিতরে আয়না দিয়ে বিভিন্ন কারুকার্য করা, একটা সুন্দর কাঁচের জারে ওয়াইন, সাদা কাপড়ে মোড়া অল্প কিছু মাথার চুল, আর ছোট্ট আয়নার পিছনে একটা ছুঁচ বিদ্ধ পুতুল। এই বক্সের ঠিক উপরের দিকটায় একটা বাটনের মতো রয়েছে। প্রিয়া ওটাকে খুলে বের করতে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসলে তখনই দমকা হাওয়ায় প্রিয়া শরীরটা ছটকা দিয়ে উঠতেই রাতে রঞ্জন ফিরলে দেখে গোটা বাড়ি অন্ধকার। বেল বাজানোর পরেও কেউ সাড়া না দিলে এক্সট্রা চাবি নিয়ে দরজা খুলে প্রবেশ করে চমকে ওঠে। প্রিয়া ঠিক আছে তো? অন্ধকারে প্রিয়া ভূতের মতো এসে চমকে দিলে এমার্জেন্সি লাইট জেলে দুজন ডিনারে বসলো। পরের দিন সকালে রঞ্জন একাই জগিং থেকে ফিরে দেখে প্রিয়া ওয়াইন বক্সটা নিয়ে ঘেঁটে চলেছে। ওর মার্কেটে যাওয়ার জন্য তাড়া দিয়ে রঞ্জন রেডি হতে গেল। এদিকে সেবাস্টিয়ানের মৃত্যুর কেস ওই একই জায়গায়, তাই থানার বড় বাবু পড়েছে চিন্তায়। এদিকে প্রিয়া মার্কেটিং করে ফিরে আসার সময় বাড়ি ফেরার অটো না পেলে ভাগ্যক্রমে দেখা হয়ে গেল কর্নেলের সাথে। তিনি ওকে বাড়ি অব্দি লিফট দেন। চাবি ঘোরাতে দরজা নিজের থেকে খুলে যাওয়ায় ভয় পেয়ে যায় প্রিয়া। রিমা কোথায় কে জানে। ওকে খুঁজে না পেয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকে আচমকা আয়নায় দেখতেই তখন রিমা চলে আসলে পুরো বিষয়টা ওকে কিছু না বলে সোজা চলে যায় রঞ্জনের অফিসে। তাকে পুরো ঘটনা জানায়, কিন্তু স্বাভাবিকভাবেই রঞ্জন ওর কথায় বিশ্বাস করে না। এমনিতেই নতুন জায়গায় শিফট করেছে, তার উপর ভালো করে ঘুম না হওয়ায় স্মৃতিভ্রম হয়েছে, তাই এমন হ্যালুসিনেশন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ওই রাতেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। মাঝরাতে রঞ্জন শুনতে পায় উপরে চিলে কোঠায় কেউ হাঁটাচলা করছে। সেই আওয়াজ রীতিমতো স্পষ্ট। প্রিয়াকে না দেখে সে একাই আওয়াজ লক্ষ্য করে এগোয়। কখনো মনে হচ্ছে কেউ দৌড়চ্ছে, আবার কখনো ভারী জিনিস টানার শব্দ।
কিন্তু চিলেকোঠায় কাউকে দেখতে না পেলেও কাঠের মেঝে ভেঙে সে নিচে পড়ে যায়। পরের দিন সাফিরকে দেখে ঘটনার ব্যাপারে বললে সে অনুমান করে পুরনো বাড়ি, তাই কোনো জন্তু হয়তো উপরে চলাফেরা করছিল, কারণ বাইরে থেকে দরজা ভাঙা হয়নি আর উপরে সিঁড়ির দরজা সবই অক্ষত রয়েছে। প্রিয়া অবশ্য আওয়াজটা শুনতে পায়নি, তাই সতর্ক থাকতে বলে সাফির বিদায় জানালে রঞ্জন ভাবে ভাগ্য সত্যি বড় অদ্ভুত, কখন কি ঘটে কে জানে। এর কিছুদিনের মধ্যে ফাদার স্যামুয়েল রঞ্জনের বাড়ি আসে। তাকে পেয়ে এসে ভীষণ খুশি। যাওয়ার পথে রঞ্জন তাকে বাড়িতে ঘটতে থাকা ঘটনার ব্যাপারে বলতে থাকে। অন্যদিকে প্রিয়া ড্রেস চেঞ্জ করার সময় তার সাথে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। ততক্ষণে ওরা বাড়ি ফিরে আসলে স্যামুয়েলের হঠাৎ অস্বস্তি অনুভব হয়। বাড়িতে আর প্রথম দেখাতেই তিনি অশুভ শক্তি টের পান। তবে রঞ্জনকে সরাসরি না বললেও তিনি বিষয়গুলো লক্ষ্য করে যাচ্ছিলেন। ঘরে ঢুকে প্রিয়াকে কোথাও না পেলে রঞ্জন ব্যস্ত হয়ে পড়ে, আর রিমি সেই গেছিল বাজার করতে। ফাদার স্যামুয়েলের নজর গেল ওয়াইন বক্সটার দিকে। সেটাকে স্পর্শ করতে গিয়ে কিছু একটা ভেবে থেমে যায়। আর এদিকে প্রিয়াকে অজ্ঞান অবস্থায় চিলেকোঠায় পাওয়া গেল। ডাক্তার এসে তিনি ডিহাইড্রেশন, জল পরিবর্তন এবং মেন্টাল প্রেশার এগুলোকেই প্রিয়ার শরীর খারাপের কারণ বললেও রঞ্জন বুঝতে পারছিল কিছু একটা অশুভ হচ্ছে। রাতে ফাদার রঞ্জনকে নিয়ে আলাদা বসলেন। তিনি কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন, কারণ বাড়িতে যে বক্সটা আনা হয়েছে সেটা কোনো সাধারণ জিনিস নয়, বরং ওটা অভিশপ্ত ডিবুক বক্স। প্রাচীনকালে ইহুদিরা কোনো অতৃপ্ত আত্মাকে কালো জাদু ও বিশেষ পদ্ধতির মাধ্যমে ওয়াইন বক্সে আটকে রাখত। এগুলোকেই বলা হয় ডিবুক বক্স। তবে সাধারণ ভূত বা পিশাচের সাথে একে গুলিয়ে ফেলে চলবে না, কারণ ডিবুক বক্স তৈরি করার পিছনে বিশেষ কোনো কারণ থাকে। এই বক্স যদি কোনোভাবে খোলা হয় তাহলে ভিতরে আটকে থাকা ডিবুক মানুষকে তার শিকার বানিয়ে শেষ করে দেবে। এই বক্স প্রিয়া খোলার পর সে ডিবুককে মুক্ত করে দিয়েছে, ফলে প্রিয়া হয়েছে তার শিকার। তবে সবথেকে ভয়ের বিষয় হলো ডিবুককে কখনো চিরতরে শেষ করা যায় না। এখন এই ঘটনা রুখতে হলে তাদের সবার আগে বক্সে কি লেখা আছে এবং কেন এটাকে তৈরি করা হয়েছিল সেই বিষয়টা জানতে হবে। সাথে এই বক্সের ভিতরে আটকে থাকা ডিবুকের পরিচয় জানাটাও খুব জরুরি। রঞ্জনদার কথা মতো বক্সের ছবি তুলে ফাদারের সাহায্য নিয়ে সেটাকে একজন ইহুদি ভাষাবিদের কাছে পাঠায়। তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখা মাত্র চমকে ওঠে এবং তৎক্ষণাৎ ফাদারকে ফোন করে মুম্বাইয়ের একজন ইহুদি ধর্মযাজকের সাহায্য নিতে বলে। সেই মতো প্রিয়াকে বিজনেস মিটিংয়ে যাওয়ার মিথ্যে কথা বলে রঞ্জন বেরিয়ে পড়ল মুম্বাইতে সেই ইহুদি ধর্মযাজকের সাথে দেখা করতে, যাদের রাবাই বলা হয়। রঞ্জন ওনাকে পুরো বিষয়টা জানালে তিনি বলেন, ইহুদি লোককথায় ডিবুকের ব্যাপারে উল্লেখ থাকলেও তার উপস্থিতির ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। এত বছর তিনি কোচিতে আছেন, তার কাছে কোনো ইহুদি পরিবার ডিবুকের প্রবলেম নিয়ে তো আসেনি। এমনকি ডিবুক বক্স তৈরি করাও এত সহজ নয়, তাই ওনার মতে প্রিয়ার মেডিকেল চেকআপের প্রয়োজন। তখনই প্রিয়ার কল আসলে সারপ্রাইজ দেয় যে সে প্রেগনেন্ট। রাবাই এই কথা শুনতে চমকে ওঠে, চোয়াল শক্ত করে বললেন, এতক্ষণ তোমার কথা শুনে বিষয়গুলো স্বাভাবিক লাগলেও এই শেষের কথাটা তাকে ভাবিয়ে তুলেছে। কারণ ডিবুক শুধুমাত্র তাদেরকেই বশীভূত করতে পারে যাদের শরীর মন সামঞ্জস্যপূর্ণ নয়, বা ফিয়ার সাইকোসিস নামক রোগ আছে। এছাড়া ওদের সহজ শিকার হলো বাচ্চারা, কারণ তাদের মস্তিষ্ক দুর্বল পর্যায়ে থাকে। অর্থাৎ প্রিয়ার পেটে যে বাচ্চা আছে ডিবুক তাকেই শিকার বানিয়েছে। কিন্তু এখন কিছুই করার নেই, অনেক দেরি হয়ে গেছে। তবুও তিনি আপ্রাণ চেষ্টা করবে জানিয়ে পরের দিন দেখা করতে বলেন। কিন্তু এর মাঝেই হয়ে গেল অঘটন। পরের দিন রঞ্জন ওনার সাথে দেখা করতে গেলে দেখে তিনি রাতে আকস্মিকভাবে মারা গেছেন। শেষকৃতকর্মের সময় সর্বহারা রঞ্জনকে দেখে রাবাইয়ের ছেলে মার্কাস তাকে সাহায্য করতে এগিয়ে আসে। প্রিয়াকে বাঁচানোর জন্য রঞ্জন তাকে বাচ্চা নষ্ট করে দেওয়ার প্রস্তাব দিলেও মার্কাস বলে সে এখন আর কোনো সাধারণ বাচ্চা নয়, এক এভিল স্পিরিট। তাকে ক্ষতি করতে গেলে এখন প্রিয়ার জীবন সংকটে পড়বে। এই অশুভ আত্মার উদ্দেশ্য বুঝতে হলে তাদের আগে জানতে হবে প্রিয়ার পেটে যে বাচ্চা রয়েছে সে ছেলে না মেয়ে। তাই এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। রঞ্জন তাকে বাড়ি আসার কথা বললে মার্কাস জানায় এই মুহূর্তে তার বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো না মিটিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি রঞ্জনকে পবিত্র খামসা লকেট দেয়, যেটা কিছুটা হলেও তাদের রক্ষা করবে। সাথে কিছু সতর্কীকরণ পালন করতে বলে, যেমন বাড়ির সবকটা আয়না ভেঙে বা ঢেকে ফেলতে হবে, কারণ প্রতিফলন ডিবুকের সব থেকে বড় শক্তি। বাড়ি ফিরে তারা এমন কাণ্ড দেখে প্রিয়া খুব রেগে যায়, কারণ ফাদার তো বলেছেন তাদের বাড়িতে কোনো ভূত নেই, তাহলে এসব করার কোনো মানে হয় না। তবে সময় যত কাটতে থাকে রঞ্জনের চিন্তা বেড়ে চলে। সেদিন মর্নিং ওয়াকে গেলে হঠাৎ দেখা হয় কর্নেলের মেয়ে এবং তার কুকুরটার সাথে। কিন্তু যে কুকুরটা প্রিয়াকে দেখা মাত্রই আগে আদর পেতে ছুটে যেত, সে আজ তাকে দেখে হঠাৎ চিৎকার করতে থাকে। সে কিছুতেই কুকুরটাকে থামাতে পারে না। প্রিয়া এক অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে চেয়ে থাকে। রঞ্জন বিষয়টা অনুমান করতে পেরে ঘটনাস্থল থেকে বেরিয়ে গেলেও জানতো না আজ রাতে ওর জন্য কি অপেক্ষা করছে। মাঝরাতে রঞ্জনের ঘুম ভাঙলে দেখে প্রিয়া নেই। গোটা বাড়িতে ওর খোঁজ না পেলে গেট খোলা দেখে রঞ্জন বেরিয়ে যায়। বেশ কয়েকটা অলিগলি খোঁজার পর ঠিক কর্নেলের বাড়ির সামনে আসতেই যা দেখলো তাতে ওর গায়ের লোম দাঁড়িয়ে যায়। প্রিয়া হাতে একটা রক্তমাখা প্লাস্টিকের থলি নিয়ে হেঁটে বেড়াচ্ছে। ওকে দেখে হঠাৎ প্রিয়া গলির অন্ধকারে হারিয়ে যায়। রঞ্জনের পিছু নিলে 3 মাথার মোড়ের একটা বট গাছের সামনে এসে আচমকা দাঁড়িয়ে পড়লে একটা গাড়ি পথ আটকে দাঁড়ায়, কারণ ওর সামনে মার্কাস। মার্কাস জিজ্ঞেস করে, কে তুমি? তখনই একটা ভয়ঙ্কর অমানসিক কণ্ঠে উত্তর এলো, মার্কাস ওর কপাল স্পর্শ করলে হাত থেকে প্লাস্টিকটা পড়ে যেতেই ভিতর থেকে বেরিয়ে আসে কর্নেলের পোষ্য কুকুরের কাটা মাথা। আর তখনই প্রিয়া জ্ঞান হারায়। ডাক্তার ডাকলে উনি সেলাইন আর কিছু ওষুধ দিয়ে রেস্ট নিতে বললেন। ওর এমন অবস্থা দেখে রঞ্জন প্রিয়ার মাকে ডেকে পাঠায়, কিন্তু আসল ঘটনা বলে না। মার্কাস একভাবে বক্সটার সামনে সেদিন বসেছিল। তার কপালে চিন্তার ভাঁজ, কারণ এইখানে আসার আগে এই অশুভ শক্তি তাকে গাড়ি দুর্ঘটনায় মারতে চেষ্টা করেছিল। মার্কাস বলে তাদের সবার আগে আব্রাহাম ইসরার ব্যাপারে জানতে হবে, যে অতীতে ওর সাথে কি ঘটেছিল। এর জন্য তাদের যেতে হবে চন্দননগর। সেখানে মার্কাসের বাবার বন্ধু মিস্টার জোশুয়ার সাথে দেখা করা লাগবে। সে এখনো বেঁচে আছে কিনা সন্দেহ, তবে তার নাম্বার বা অ্যাড্রেস তেমন কিছুই নেই, তাই একটু খোঁজ করতে হবে।
এদিকে কর্নেলের কুকুর মারা যাওয়ায় সাফিরকে ডেকে পাঠানো হয় এবং সেই বাগানে একটা পায়ের নুপুর খুঁজে পায়। রঞ্জন ব্যাপারটা দেখলেও না দেখার ভান করে মার্কাসকে নিয়ে বেরিয়ে যায় চন্দননগরের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে মার্কাস রঞ্জনের অফিস একবার ঘুরে দেখে। চন্দননগরে পৌঁছে একে ওকে জিজ্ঞেস করে পৌঁছে গেল জোশুয়া ইহুদির বাড়ি। সৌভাগ্যক্রমে তিনি এখনো বেঁচে আছেন। এই ভদ্রলোক 1964 সালে বিধর্মী মেয়েকে বিয়ে করার জন্য তাকে ইহুদি সমাজ থেকে বিতাড়িত করা হলে তিনি তার ভালোবাসার হাত ধরে এইখানে চলে আসেন। তবে 75-এর দিকে ইহুদিরা দেশ ছেড়ে চলে গেলেও তিনি এখানেই রয়ে যান। মার্কাস তাকে আব্রাহাম এজরার কথা জিজ্ঞেস করলে তিনি তার বাবার লেখা একটা বইয়ের কথা উল্লেখ করেন, যেটা কেরালায় ইহুদিদের নিয়ে লেখা। সেই সময় ইহুদিরা এই বই পাবলিশ করতে দেয়নি, কারণ ইহুদিরা চাইতো না তাদের গোপন তথ্য সর্বসমক্ষে চলে আসুক। মার্কাস এই বইটা দেখতে চাইলে পুরনো ঘর থেকে তারা বইটা খুঁজে পায়, যেটার মধ্যে উল্লেখ ছিল তিরুবনন্তপুরমের এক ভয়াবহ ঘটনা, যা তাদের নিয়ে যায় আব্রাহাম এজরার কাহিনীতে। 1941 সাল থিরুকোচি গ্রামে ইহুদি ব্যবসায়ী ইয়াকুব এজরার ছেলে আব্রাহাম এজরা থাকতো। তার এক গরিব খ্রিস্টান পরিবারের মেয়ে রোজির সাথে প্রেম ছিল। তখনকার দিনে বিধর্মী প্রেমের সম্পর্ক বড় পাপ হিসেবে গণ্য করা হতো, তাই ওরা গোপনেই দেখা করত। প্রতিবার শহরে গেলে এজরা তাকে আশ্বাস দিয়ে যেত নিজের জন্য টাকা সঞ্চয় করে সে ঠিকই তাকে বিয়ে করে নিয়ে যাবে। এলাকায় ইয়াকুবের যথেষ্ট সম্মান থাকলেও বহু লোক জানতো না সে গোপনে কালো জাদু করত, কারণ তার মনে হতো ব্যবসার উন্নতির জন্য তার এই বিদ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্ল্যান ছিল দেশে ফিরে যাওয়ার আগে যতটা সম্ভব অর্থ উপার্জন করে। একদিন এজরা রোজির জন্য ইহুদি কোণের বিয়ের ট্র্যাডিশনাল ড্রেস নিয়ে আসে। এটা পরিয়ে সে রোজিকে সেদিন আপন করে নেবে। সময়ের সাথে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। তবে যখন জানতে পারলো রোজির পেটে এজরার বাচ্চা আছে, তখন সে নিজেকে যত সম্ভব লুকিয়ে রাখতে শুরু করে। একদিন কোচি যাওয়ার আগে এজরা কথা দিয়ে যায় সে বাবার সাথে তাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবে। তবে যেমনটা ভেবেছিল তেমনটা হয় না, কারণ ইয়াকুব তাদের এই সম্পর্ক মেনে নেয়নি, সেটা ধার্মিক কট্টরতা হোক বা নিজের স্বার্থপরায়ণতা। এজরা সে সাহস হয় না বাবার বিপক্ষে যাওয়ার। ফলে যখন দিনের পর দিন সে গ্রামে ফেরে না, তখন রোজি নিজেকে অন্ধকার ঘরে লুকিয়ে রেখে দিন কেটে যায়। প্রতিদিন সে নদীর তীরে অপেক্ষা করতো এজরার জন্য, কিন্তু সে আসেনি। উল্টো দিকে পরিবারের চাপ বাড়তে থাকে, কিন্তু সে কোনোদিনও এজরার নাম মুখে উচ্চারণ করে না। কয়েক মাস পর একদিন এজরা চিঠি আসে যে তার পক্ষে রোজিকে বিয়ে করা সম্ভব নয়। আর পরের দিন সকাল হতেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রোজির দেহ। গ্রামবাসীরা ওই চিঠি পেয়ে যখন আসল কারণ জানতে পারে, তখন থেকে শুরু হলো এজরার খোঁজ। এক রাতে ইয়াকুব তার স্ত্রীকে দেখে এজরাকে নিয়ে ফেরার সময় পুরো গ্রামবাসী তাদের ঘিরে ফেলে, কিন্তু ইয়াকুব তার ক্ষমতা দেখে রোজির বাবাকে গাড়ির চাকায় পিষে এগিয়ে গেলে গ্রামবাসীরা খেপে যায় এবং সবাই বাবা ছেলেকে ভয়ানক মারধর করে। ইয়াকুব কোনো মতে তাকে বাঁচিয়ে নিলেও প্রচন্ড আঘাতের কারণে এজরা পঙ্গু হয়ে যায়। একজন বাবার পক্ষে ছেলেকে এই অবস্থায় সারা জীবন দেখা সম্ভব ছিল না। অতঃপর এজরার মৃত্যু ঘনিয়ে আসলে ইয়াকুব ব্ল্যাক ম্যাজিকের পথ বেছে নেয়। ছেলের মৃত্যুর জন্য দায়ী বিধর্মীদের শেষ করার উদ্দেশ্য নিয়ে এজরাকে মেরে তার আত্মাকে ওয়াইন বক্সে আটকে রেখে তৈরি করলো ডিবুক। যখন শেষ ইহুদি এই পৃথিবীতে মারা যাবে, তখন এজরার আত্মা মুক্তি লাভ করে যে ধর্মের মানুষ তাকে মেরেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ডিবুক তৈরি হলে সেই লাশকে পোড়ানো বা কবর দেওয়া যায় না, তাই সবার চোখকে ফাঁকি দেওয়ার জন্য ইয়াকুব এজরার দেহ আরব সাগরে ডুবিয়ে দেয় এবং একটা কাঠের মূর্তি তৈরি করে সেটাকে সর্বসমক্ষে কবর দেয়। এইবার সময় চাকা ঘুরে দুর্ভাগ্যবশত সে ডিবুক বক্স হাত বদল করে প্রিয়ার কাছে আসলে ওই ডিবুক বক্স খোলার পর এজরার আত্মা তাকে বশ করে ফেলে। বাড়ি ফিরে মার্কাস ফাদার স্যামুয়েলের সাথে আলোচনায় বসলো। ওদিকে প্রিয়ার মাও এসে পড়েছেন। এর মধ্যে তারা অবৈধভাবে জেনে নেয় প্রিয়ার পেটে ছেলে সন্তান রয়েছে, যেটা মার্কাসকে আরো ভাবিয়ে তুলল। একদিন সাফি রঞ্জনের সাথে দেখা করতে আসলে গোটা ঘর অগোছালো দেখে রিমাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে প্রিয়ার নুপুর দেখিয়ে জানায় যে ম্যাডামের এক পায়ে নুপুর হারিয়ে গেছে, তাই অন্যটা খুঁজছে। তখনই সাফির টনক নড়ে, কারণ ঠিক সেম দেখতে নুপুর কর্নেলের বাগানে পাওয়া গেছিল। সাফির উপরের ঘরে আসলে ডিবুক বক্সটার দিকে নজর গেলে মনে পড়ে যায় সেবাস্টিয়ানের কথা। বিষয়টা নিয়ে এসে রঞ্জনকে কনসাল্ট করলে কথা এগোনোর আগেই ফাদার এসে রঞ্জনকে নিচে যেতে বলে, কারণ প্রিয়ার নাকি কিছু একটা দরকার আছে। এই সুযোগে ফাদার সাফিরকে প্রিয়ার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা জানায়। সাফিরের থেকে পরিত্রাণের উপায় জিজ্ঞেস করলে মার্কাস বলে এক্সরসিজম। তবে এর আগে জানা দরকার এজরার কবরের সত্যতা। তারা সন্তর্পণে ওই সন্ধ্যায় কোচির কবরস্থানে যায় যেখানে এজরাকে কবর দেওয়া হয়েছিল। আর যেটা ভাবা সেটাই হলো, কারণ এজরার কবরে রাখা ছিল একটা কাঠের মূর্তি। মার্কাস বলে আজই তার প্রথম 10 জন ইহুদিকে লাগবে, কারণ এক্সরসিজম করার জন্য এটা খুব দরকার। এরপর বক্সটাকে সেইখানেই ফেলতে হবে যেখানে এজরাকে ফেলা হয়েছিল, আর এই সম্পূর্ণ কাজ করতে হবে সূর্যোদয়ের আগে। এদিকে রঞ্জন প্রিয়ার মাকে নিয়ে মন্দির থেকে ফিরতে বাড়িতে উপস্থিত ফাদার জানায় প্রিয়ার সাথে ভয়ানক কিছু ঘটে গেছে। রঞ্জন এটা শোনা মাত্রই রুদ্ধশ্বাসে উপরে গেলে সাফির থানায় ফোন করে কোচির উপাসনালয় এবং সমগ্র ঘুরতে আসা পর্যটকদের থেকে 10 জন ইহুদি জোগাড় করার অর্ডার দেয়। ততক্ষণে রঞ্জন দেখে চিলেকোটার এক কোণে মুখ ভরিয়ে প্রিয়া দাঁড়িয়ে। তখনই ফাদার লাইট নেভাতেই সাফির আচমকা রঞ্জনকে মেরে অজ্ঞান করে দেয়। যখন জ্ঞান ফিরল দেখে চার্চে রঞ্জনকে ইহুদি পোশাক পরিয়ে বেঁধে রাখা হয়েছে। সে বুঝে পায় না তাকে এমন অবস্থায় কেন রাখা হয়েছে। আর এইখানে রিভিল হয় সব থেকে বড় রহস্য, কারণ মার্কাস বলে এজরা প্রিয়ার নয় বরং রঞ্জনের মধ্যে আছে। আসলে যেদিন রাতে রঞ্জন প্রিয়াকে খুঁজতে বাইরে আসে সেদিন সবটাই ছিল একটা প্ল্যানের অংশ। রঞ্জন যখন 3 মাথার মোড়ে বটগাছটার সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, তখন প্রিয়ার শরীর থেকে এজরা ওর শরীরে প্রবেশ করে। মার্কাস যখন রাস্তায় প্রিয়ার ভিতরে থাকা আত্মাকে জিজ্ঞেস করেছিল সে কে, তখন প্রিয়া নয় বরং ওর পিছনে দাঁড়িয়ে থাকা রঞ্জন উত্তর দিয়েছিল সে আব্রাহাম এজরা। প্রথমে বিষয়ের রহস্যের মধ্যে থাকলেও রঞ্জনের হাতে থাকা অ্যাক্সেস কার্ড দেখে মার্কাস বুঝতে পারে পুরো ব্যাপারটা একদমই কাকতালীয় ছিল না, যার কারণে মার্কাস রঞ্জনকে নিয়ে ওর রেডিও অ্যাক্টিভ হাবে যায়। আসলে রঞ্জন একমাত্র ব্যক্তি যে ওই হাবে প্রবেশ করতে পারত, এবং সবথেকে বড় কথা সে জন্মসূত্রে খ্রিস্টান।
ইয়াকুব এজরাকে যখন ডিবুক বক্সে বন্দী করেছিল তখন সে চেয়েছিল যখন শেষ ইহুদি এই পৃথিবীতে মারা যাবে তখন এজরা মুক্ত হয়ে তার মৃত্যুর জন্য দায় বিধর্মী অর্থাৎ খ্রিস্টানদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। প্রথমে প্রিয়াকে মুক্ত করলেও এজরা প্রিয়াকে বশ করার পর বুঝতে পারে রঞ্জন এমন একজন ব্যক্তি যার কাছে রেডিও অ্যাক্টিভের অ্যাক্সেস রয়েছে এবং সেটা দিয়ে সে পুরো মানবজাতির বিরুদ্ধে বদলা নেবে। তাই সময়ের সাথে রঞ্জন হয় তার সব থেকে বড় শিকার। তবে এর পিছনে রয়েছে আরো একটা রহস্য, রঞ্জন এত সহজে এজরার বশে এলো কি করে? মার্কাসের বাবা বলেছিলেন ডিবুক শুধুমাত্র তাদেরকে বশীভূত করতে পারে যাদের শরীর মন সামঞ্জস্যপূর্ণ নয় বা যাদের ফিয়ার সাইকোসিস নামক রোগ আছে। এই বিষয় নিয়ে যেদিন ফাদারের সাথে মার্কাসের আলোচনা হয় তখন এই কথা শুনে টনক নড়ে ফাদার স্যামুয়েল। ফাদার বলেন ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় রঞ্জনের মা বাবা মারা যান। ওই দুর্ঘটনা তার মনকে ভীষণ প্রভাবিত করেছিল। ছোটবেলার এই আকস্মিক ঘটনা ও একাকিত্বের কারণে সে ফিয়ার সাইকোসিসে আক্রান্ত হয়। তবে ফাদারের দেখাশোনায় রঞ্জন সময়ের সাথে স্বাভাবিক হয়ে ওঠে এবং চার্চের বোর্ডিং স্কুলে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য মুম্বাই চলে আসে। কিন্তু প্রিয়ার অবস্থা দেখে রঞ্জন মানসিকভাবে ভেঙে পড়লে ডিবুকের খুব সহজ টার্গেট হয়ে যায় রঞ্জন এবং এর সাথে তার পরবর্তী টার্গেট হয়ে ওঠে প্রিয়ার ছেলে সন্তান। এই কারণেই মার্কাস ভ্রূণের জেন্ডার জানার জন্য আবেদন করেছিল। এরপর সব প্ল্যান অনুযায়ী গুটি সাজিয়ে আজ রঞ্জন ওরফে আব্রাহাম এজরা তাদের কাছে বন্দী। ততক্ষণে এজরা নিজের আসল রূপ দেখাতে শুরু করে, তাকে নিয়ন্ত্রণে রাখা যায়। মার্কাস নির্দেশ দেয় উপস্থিত সকলকে রঞ্জনের সাথে সম্পর্কযুক্ত প্রতিটা কাছের জিনিস ডিবুক বক্সে রাখতে। এইবার কাজে আসলো সাফির। তার অর্ডারে 10 জন ইহুদি লোক জোগাড় করা হয় যারা হিব্রু ভাষা জানে। শুরু হলো এক্সরসিজম। মার্কাস সতর্ক করে ডিবুক সবাইকে ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু কোনো মতে প্রার্থনা বন্ধ করা যাবে না। চলতে থাকে দুই শক্তির লড়াই, সাথে ভয়ঙ্কর কার্যকলাপ। উপস্থিত সকলে প্রার্থনার সহিত থেকে থামানোর চেষ্টা করলে মার্কাস স্বর্গশক্তি দিয়ে উপরওয়ালাকে স্মরণ করে ওর কপাল স্পর্শ করতেই রঞ্জন ভয়ানক চিৎকার করে ছিটকে পড়ে। এজরা মার্কাসকে মারার চেষ্টা করলে সে কোনো মতে বেঁচে গেলে রঞ্জন প্রিয়ার গলা টিপে ধরে। প্রিয়া তার পেট স্পর্শ করে রঞ্জনকে সব জ্ঞানে ফেরানোর অসীম চেষ্টা করে। চলতে থাকে রঞ্জন আর এজরার লড়াই। ততক্ষণে মার্কাস নিয়মবিধি পূর্ণ করতে এজরাকে না চাইতেও রঞ্জনের শরীর ছেড়ে ডিবুক বক্সে ফিরে আসতে হয়। রঞ্জন এখন এজরা মুক্ত। একটু সময় নষ্ট না করে মার্কাস সাফিরকে নিয়ে বেরিয়ে যায় সূর্যোদয়ের আগে আরব সাগরে ডিবুক বক্স ভাসাতে, কারণ সেইখানেই এজরার বডি ফেলা হয়েছিল। কিন্তু ডিবুককে কখনোই সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় না, শুধু করা যায় সাময়িক প্রতিহত। এর কিছু সময় পর রঞ্জনদের সুস্থ বাচ্চার জন্ম হয় এবং তারা সবকিছু ভুলে সামনের জীবনে এগিয়ে চলে। এরপর কেটে যায় কয়েক মাস। মুম্বাইয়ের সমুদ্র তীরে দুজন বন্ধু বসে গল্প করছে। তারা কাজের সন্ধানে আছে। হঠাৎ নজর পড়লো একটা ওয়াইন বক্সের উপর, যেটা আর অন্য কিছু নয়, সেই অভিশপ্ত ডিবুক বক্স।